নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএডে 4th সেমিস্টারে প্র্যাকটিকাম নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 11-এর যাদের অপশনাল গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং তারই একটি প্র্যাকটিকাম, এবং তার অন্তর্গত যে ম্যালাডজাস্টেন্ট বিহেভিয়ারের মধ্যে আছে টুরেন্সি, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমে দেখো কি বলা আছে, ভূমিকাতে বিএড পাঠ্যক্রমের অন্তর্গত কোর্স 11-এর অপশনাল বিষয়ের অন্যতম গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিংয়ের ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে স্থান পেয়েছে। একজন ব্যক্তিকে সম্পূর্ণ ও সামগ্রিকভাবে ব্যাখ্যা করতে প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য, যেমন সামাজিক, শারীরিক, জীবনীমূলক, পরিবেশগত, বৃত্তিমূলক ইত্যাদি সংগ্রহ করাকে কেস স্টাডি বা ব্যক্তি অধ্যয়ন বলা হয়। সমগ্র ব্যক্তিকে জানা এটি হলো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং সর্বোৎকৃষ্ট পদ্ধতি। কেস স্টাডির উদ্দেশ্য হলো তথ্যের সমগ্র উৎসকে কাজে লাগিয়ে ব্যক্তি সম্পর্কিত সব তথ্য সংগ্রহ করা। মনস্তাত্ত্বিক, মনোচিকিৎসক ও সমাজ সংস্কারগণ সাধারণত কেস স্টাডি ব্যবহার করে থাকেন। শিক্ষাক্ষেত্রে এর ব্যবহার কদাচিৎ হয়, কারণ শিক্ষক, উপদেষ্টা এবং সহশিক্ষিকা সময়ের স্বল্পতার জন্য এটা সম্ভব হয় না। বিদ্যালয়ের নির্দেশনা বিভাগ সমস্যা সংক্রান্ত শিক্ষার্থীদের জন্য কেস স্টাডি করে থাকেন। ব্যক্তির অপসংহতিমূলক আচরণের অন্যতম হলো বিদ্যালয় পলায়ন বা স্কুল ছুট, যেটাকে বলা হচ্ছে ইংলিশে টুরেন্সি। কেস স্টাডি কেন করা হয়? একটি উত্তম কেস স্টাডি পরামর্শদাতাকে নির্মুক্তভাবে সাহায্য করতে পারে। 1 নম্বর বলা হচ্ছে শিক্ষার্থীর প্রবণতা, আগ্রহ, অভ্যন্তরীণ চাহিদা সম্পর্কীয় তথ্য পাওয়া যায়। 2 নম্বর বলা হচ্ছে শিক্ষার্থীদের পিতামাতা, ভাই বোন এবং অন্যান্য নিকট সম্পর্কীয় আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের চিত্র কেস স্টাডি থেকে পাওয়া যায়। 3 নম্বর শিক্ষার্থীদের শিক্ষাজীবন সম্পর্কীয় তথ্য সংগ্রহ করা যায়। 4 নম্বর বলা হয়েছে শিক্ষার্থীদের আচরণগত ত্রুটি, বদভ্যাস এবং অন্যান্য বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হওয়া যায়। 5 নম্বর বলা হয়েছে শিক্ষার্থী হীনমন্যতায় ভুগছে কিনা জানা যায়। 6 নম্বর বলা হয়েছে কেস স্টাডি থেকে শিক্ষার্থীদের চরিত্রের বিভিন্ন দিক সম্পর্কে নির্ভরযোগ্য তা সংগ্রহ করা যায়, যার সাহায্যে অভিজ্ঞ পরামর্শদাতা শিক্ষার্থীর সামগ্রিক চরিত্র মূল্যায়ন করতে পারেন, যা শিক্ষার্থীর শিক্ষা ও বৃত্তি পরিকল্পনায় বিশেষ গুরুত্বপূর্ণ। এর পরবর্তী পয়েন্ট হলো কেস স্টাডির বৈশিষ্ট্য। কেস স্টাডি এর বৈশিষ্ট্যগুলি হলো: 1 নম্বর একক পরিচালনা। এই পদ্ধতিটি এককভাবে কোনো পরিবার, প্রতিষ্ঠান এবং সমগ্র সম্প্রদায়কে পরিচালনা করে। আমরা কোনো বিমূর্ত বিষয়, যেমন একটি সম্পর্কগুচ্ছ, পারিবারিক সমস্যা প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে কেস স্টাডি একক হিসাবে বিষয়গুলোকে প্রত্যক্ষ করে। 2 নম্বর বলা হয়েছে বিস্তারিত পর্যালোচনা। এর অন্তর্ভুক্ত বিষয়গুলো গভীর। এখানে কোনো একটি সমস্যাকে ভিত্তি করে তার উপর প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ হয়ে থাকে। 3 নম্বর বলা হয়েছে সমগ্র একক পরিচালনা, অর্থাৎ এককের সামগ্রিক দিকের পর্যালোচনা ব্যতীত কোনোভাবেই ফলাফল পর্যালোচনা সম্ভব না। বস্তুত কেস স্টাডি এর ভিত্তিই হলো ব্যক্তি বা পারিবারিক জীবনধারার পূর্ণাঙ্গ পর্যালোচনা। এখানে এককগুলোকে এক একটি গোষ্ঠীর প্রতিনিধি হিসাবে গণ্য করা হয়। মূলত 4 ধরনের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এতে কি বলা হয়েছে, একটি একক থেকে নানা ধরনের তথ্য সংগৃহীত হবে। বি বলা হয়েছে এখানে সমাজতান্ত্রিক প্রেক্ষাপটই নয়, অর্থনৈতিক, রাজনৈতিক, জীববিদ্যাগত তথা গতিশীল মনস্তাত্ত্বিক যে কোনো ক্ষেত্রেই বিষয়বস্তু সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত হয়। সিতে বলা হয়েছে এককগুলোকে এমনভাবে গড়ে তুলতে হবে যা ব্যক্তির ক্ষেত্রে নয়, সমগ্র গবেষণার ক্ষেত্রে কার্যকারী হয়ে থাকবে। ডিতে বলা হয়েছে এককটি বৈধ সম্পর্ক ভিত্তিক হবে। এর পরবর্তী পয়েন্ট কেস স্টাডির বিভিন্ন স্তর। কেস স্টাডিতে সাধারণত নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করা হয়। ক বলা হয়েছে বর্তমান অবস্থান নির্ণয়। কেস স্টাডির প্রথম ধাপ হলো ব্যক্তির বা সামাজিক এককের বর্তমান অবস্থান নির্ণয় করা। এই স্তরে ব্যক্তি সম্পর্কে তার বিভিন্ন মানসিক ক্ষমতা, আগ্রহ ইত্যাদি সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন ধরনের আদর্শায়িত অভিক্ষা ব্যবহার করা হয়। ধরা যাক কোনো শিক্ষার্থীর অপরাধ প্রবণতা সম্বন্ধে অনুসন্ধান করা হচ্ছে। এক্ষেত্রে প্রথম ধাপই হলো শিক্ষার্থীর বর্তমান আচরণ এবং তার অন্যান্য মানসিক ক্ষমতা নির্ণয় করা। তারপরে বলা হয়েছে যে প্রাককল্প গঠন। এই স্তরে ব্যক্তি বা সামাজিক প্রতিষ্ঠান বা এককের অতীত সম্বন্ধে অনুসন্ধান করা হয়। অ্যানেকডেটলি রেকর্ড থেকে ব্যক্তির অতীতের আচরণ সম্বন্ধে অনেক তথ্য পাওয়া যায়, যেখান থেকে বর্তমান আচরণের কারণ সম্বন্ধে একটা অনুমান গঠন করা যেতে পারে। শিক্ষার্থীদের অপরাধ প্রবণতার কারণ সম্পর্কে কতগুলো প্রাককল্প গঠন করা
যেতে পারে। এই প্রাককল্প গঠনের জন্য অনুরূপ কোনো গবেষণার সাহায্য নেওয়া হয়ে থাকে। বলা হয়েছে প্রাককল্প যাচাইকরণ। যাচাইকরণের জন্য গবেষক বিভিন্ন তথ্যের সাহায্য নেবেন। এই ধরনের তথ্য সাধারণত শিক্ষক, অভিভাবক, বন্ধু, ভাই বোন তথা পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে গৃহীত হয়। এক্ষেত্রে শিক্ষার্থীর ব্যক্তিগত দিনলিপি ব্যবহার করা হয়ে থাকে। এই সমস্ত তথ্যের বিশ্লেষণের ভিত্তিতে সমস্যার মূল কারণটি চিহ্নিত করা হয়। বলা হয়েছে প্রতিকারমূলক ব্যবস্থা, অর্থাৎ মূল কারণটি চিহ্নিত করার পর ব্যক্তিকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। বলা হয়েছে যে একটি কেস স্টাডি সর্বশেষ স্তর। এই স্তর ব্যক্তির উপর পরিচালিত চিকিৎসা পদ্ধতির কার্যকারিতা বিচার করা হয়। যদি দেখা যায় যে শিক্ষার্থীর অপরাধপ্রবণ আচরণগুলোর মাত্রা কমেছে, তাহলে বুঝতে হবে যে চিকিৎসা পদ্ধতি সঠিক এবং ধারাবাহিকভাবে অনুসরণ করা যেতে পারে। কেস স্টাডির সুবিধাগুলি হলো আলোচ্য পদ্ধতির সুবিধাগুলি। কি বলা হয়েছে? কতে বলা হয়েছে কেস স্টাডিতে গভীরভাবে অনুসন্ধান করা হয় বলে ব্যক্তিকে সামগ্রিকভাবে বিচার করা সম্ভব হয়। বলা হয়েছে কেস স্টাডিকে যেহেতু সকল তথ্যের নিরিখে বিচার সম্পূর্ণ হয়, তাই প্রকৃত সমস্যা চিহ্নিত করা সহজ হয়। বলা হয়েছে কেস স্টাডির কৌশল গবেষককে মানব আচরণ সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে বা হাইপোথিসিস গঠনে সাহায্য করে। এরপরে স্কুল পালানো সম্পর্কিত কেস স্টাডি। স্কুল পালানো হলো একটি অপসংহতিমূলক আচরণ। যে সমস্ত শিশু বিদ্যালয়ের শিক্ষককে না জানিয়ে বিদ্যালয় থেকে পালিয়ে যায় বা গৃহের পিতামাতাকে না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়, তাদের স্কুল পালানো বা পলায়নপরতা বলা হয়। বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষক, বিদ্যালয়ের নিয়ম নীতি ইত্যাদির সঙ্গে সঙ্গতি না ঘটলে এই ধরনের আচরণ শিক্ষার্থীদের মধ্যে দেখা যায়। এর ফলে বিদ্যালয়ে শৃঙ্খলার পরিবেশ নষ্ট হয়, কারণ বিভিন্ন কারণে বিদ্যালয়ের পরিবেশ শিশুর মনে বিরক্তি সঞ্চার করে। প্রথমত বলা হয়েছে দৈহিক স্বাস্থ্য। অনেক শিক্ষার্থী শারীরিকভাবে দুর্বল হওয়ার জন্য বিদ্যালয়ে পঠন স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে না, অর্থাৎ বিদ্যালয়ে পঠনের প্রতি তাদের কোনো আগ্রহ থাকে না। বিদ্যালয়ের পরিবেশ যেখানে চিত্তাকর্ষক নয়, সেখানে স্বাভাবিকভাবে শিক্ষার্থীর মধ্যে স্কুল পালানোর প্রবণতা দেখা যায়। দ্বিতীয়ত বলা হয়েছে অবৈজ্ঞানিক ও ত্রুটিপূর্ণ শিক্ষাদান পদ্ধতি। শিক্ষাদান পদ্ধতি অবৈতনিক ও ত্রুটিপূর্ণ হলে শিক্ষার্থীদের মনে পাঠ্য বিষয়ের প্রতি ভয়ের সৃষ্টি হয়। শিক্ষার্থীর শিক্ষামূলক চাহিদাগুলো ক্লাসে পরিতৃপ্ত হয় না বলে শিক্ষার্থীরা ক্লাস থেকে পালিয়ে যায়। তৃতীয়ত বলা হয়েছে গতানুগতিক পুঁথিগত শিক্ষা। অনেকের কাছে বিদ্যালয়ের গতানুগতিক পুঁথিগত শিক্ষা আকর্ষণীয় না হওয়ার জন্য তারা ক্লাস থেকে পালিয়ে যায়। চতুর্থত বলা হয়েছে মানসিক স্বাস্থ্য। শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য ভালো না থাকলে হতাশায় ভুগতে থাকে। বিদ্যালয়ে সেই সব শিক্ষার্থীর মধ্যে নিরাপত্তার অভাব লক্ষ্য করা যায় এবং তারা পঠনের প্রতি মনোযোগ দিতে পারে না। পঞ্চমত বলা হয়েছে বিদ্যালয়ের কঠোর শৃঙ্খলা। বিদ্যালয়ের শৃঙ্খলা কঠোর হলে শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে পালিয়ে যাওয়ার মনোভাব পোষণ করে। তারা বিদ্যালয়ের পরিবেশ থেকে নিজেদেরকে মুক্তি দেওয়ার জন্য এই রকম আচরণ করে থাকে। ষষ্ঠত বলা হয়েছে শিক্ষকের নিয়ম আচরণ। শিক্ষকের নির্মম আচরণের জন্য অনেক শিক্ষার্থী স্কুল থেকে পালিয়ে যায়। কিছু কিছু শিক্ষক আছেন যারা খুব অল্পতেই রেগে যান এবং অল্প কারণে শিক্ষার্থীদের শাস্তি দিয়ে থাকেন। স্বাভাবিকভাবে সেই শিক্ষকের ক্লাস শিক্ষার্থীরা করতে চায় না, ফলে তারা স্কুলে এলেও সেই শিক্ষকের ক্লাস না করে পালিয়ে যায়। সপ্তমত বলা হয়েছে সহপাঠীদের সাথে সঙ্গতি বিধানে অক্ষমতা। অনেক শিক্ষার্থী শ্রেণীকক্ষে সহপাঠীদের সাথে অভিযোজন করতে সক্ষম হয় না, ফলে তারা স্কুল থেকে পালিয়ে যায়। অষ্টমত বলা হয়েছে মানসিক অক্ষমতার স্তর। প্রতিটি শ্রেণীর পঠনের জন্য শিক্ষার্থীদের ন্যূনতম মানসিক সক্ষমতা আছে বলে ধরে নেওয়া, কিন্তু অনেক শিক্ষার্থীদের মধ্যে ওই ন্যূনতম মানসিক ক্ষমতাটুকুও থাকে না। তাই ওই সকল শিক্ষার্থী বিদ্যালয়ের শ্রেণীকক্ষের পঠনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে না। এর ফলে ওইসব শিক্ষার্থী স্কুল থেকে পালিয়ে যায়। তারপরে আছে প্রতিকারের উপায়। প্রাথমিক অবস্থায় স্কুল পালানোর অভ্যাস দূর করা উচিত। শিক্ষার্থীদের স্কুল পালানোর অভ্যাস দূর করার জন্য নিম্নলিখিত ব্যবস্থাগুলো অবলম্বন করা উচিত। প্রথমত, শিক্ষার্থীদের এই ধরনের আচরণ দূরীকরণের জন্য মনোবিজ্ঞানসম্মত শিক্ষা পদ্ধতির ব্যবস্থা করা প্রয়োজন, কারণ এই পদ্ধতির সাহায্যে পাঠ্য বিষয়টি শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তোলা হয়। দ্বিতীয়ত বলা হয়েছে বিদ্যালয় পরিবেশকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তোলার ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কাছে যাতে একঘেয়েমি না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। চতুর্থত বলা হয়েছে শিক্ষকের নির্মম আচরণ ও কঠোর শাসন বর্জন করতে হবে। পঞ্চমত বলা হয়েছে বিদ্যালয়ের সহপাঠক্রমিক কার্যাবলী পরিচালনার ব্যবস্থা করতে হবে।
সহপাঠক্রমিক কার্যাবলী পরিচালনার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা সম্ভব। ষষ্ঠতে বলা হয়েছে শিক্ষার্থীরা যাতে সহপাঠীদের সাথে সহজভাবে অভিযোজন করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সপ্তমত বলা হয়েছে বিদ্যালয়ের শৃঙ্খলা যাতে কঠোর না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অষ্টমত বলা হয়েছে শিক্ষার্থীদের দৈহিক স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য যাতে ভালো থাকে তার জন্য শিশু পরিচালনাগার স্থাপন করতে হবে। নবমত বলা হয়েছে শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে সম্পর্ক সুমধুর হবে। দশমত বলা হয়েছে শিক্ষার্থীরা যাতে কুসঙ্গ ত্যাগ করে তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। অনুসন্ধানমূলক প্রশ্নের ব্যবহার। এখানে কিছু অনুসন্ধানমূলক প্রশ্ন দিয়ে একটা নমুনা তোমাদেরকে দেখানো হলো যাতে তোমরা ঠিক এই রকমভাবেই লিখতে পারো। যেমন দেখো বলা হয়েছে সমীক্ষিত বিদ্যালয়ের নাম। এখানে একটা বিদ্যালয়ের নাম দেওয়া হয়েছে, তোমরা যে বিদ্যালয় থেকে সমীক্ষা করবে সেই বিদ্যালয়ের নাম দেবে, শিক্ষার্থীর নাম দেবে, শিক্ষার্থীর বয়স দেবে, সমীক্ষিত শ্রেণী অর্থাৎ কোন শ্রেণীর উপর তোমরা সমীক্ষিত করছো, শিক্ষার্থীর ঠিকানা। এখানে যেমন বাঁকুড়া জেলার একটা শালতোরা ঠিকানা, তোমরা যেখানে করবে সেখানকার ঠিকানা দেবে। সাক্ষাৎকারের প্রশ্নাবলী হ্যাঁ না আর নিরপেক্ষ। বলা হয়েছে যে তুমি কি রোজ বিদ্যালয়ে আসো? হ্যাঁতে রাইট দেওয়া হয়েছে। যে যেরকম অ্যান্সার দেবে তোমরা সেই অনুযায়ী হ্যাঁ বা নাতে ঠিক দেবে। বিদ্যালয়ের পরিবেশ কি তোমার ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। তারপরে 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে বিদ্যালয়ে পড়াশোনা করতে তুমি কি পছন্দ করো? দেখো এখানে নাতে টিক দেওয়া হয়েছে। এবার সেই শিক্ষার্থী যেরকম অ্যান্সার দেবে সেই অনুযায়ী দেবে। বিদ্যালয়ের ক্লাসে ফাঁকি দিয়ে তুমি কি কখনো বন্ধুদের সাথে খেলতে গেছো? নিরপেক্ষ থেকেছে এখানে। তারপর বলেছে শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে তুমি কি কখনো শিক্ষককে না বলে বিদ্যালয় থেকে চলে গেছো? সেক্ষেত্রেও নিরপেক্ষ আছে। এরপরে আছে সমীক্ষক পরিচিতি। 1 নম্বর বলা হয়েছে সমীক্ষকের নাম নেহা মণ্ডল। 2 নম্বর সমীক্ষকের বয়স 11। 3 নম্বর বলা হয়েছে সমীক্ষকের ঠিকানা শালতোরা জেলা বাঁকুড়া। এখানে যেই ঠিকানা করবে সেটা দেবে। সমীক্ষকের সময় তোমরা যে অনুযায়ী করবে সময় তারিখ দেবে। তারপরে বলা হয়েছে বিদ্যালয়ের ধরন উচ্চ প্রাথমিক, মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক সেক্ষেত্রে লিখবে। আর সমীক্ষিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকার নাম, শিক্ষিকার সই ও তারিখ। এরপরে চলে আসে উপসংহার অর্থাৎ একদম শেষ পয়েন্টে। বিদ্যালয় তথা সমাজ থেকে অপসংহতিমূলক আচরণ একেবারেই মুছে ফেলা সম্ভব নয়, তবু আমাদের চেষ্টা করে যেতে হবে যাতে শিক্ষার্থীদের মধ্যে অপসংহতিমূলক আচরণ কিছুটা হলেও কমবে। তবে জীবনের যে কোনো সমস্যা যতই দুর্বিষহ হোক না কেন পরিবার এবং পারিপার্শ্বিক সমাজের সহযোগিতা, ভালোবাসা ও সহমর্মিতা থাকলে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। এই পর্যন্ত ছিল সম্পূর্ণ প্র্যাকটিক্যামটি। এছাড়াও যেমন এটা স্টুডেন্টসের উপর আলোচনা করলাম, বিদ্যালয় পড়াতক আরও যে সমস্ত ফোবিয়া এবং অন্যান্য যে প্র্যাকটিকামগুলো আছে সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওটা আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। এখানে ভিডিওটি শেষ করলাম।